বন্ধুরা আমার কাছে আছে ভিভোর নতুন ফোল্ডিং ফোন। ভিভোর যে Fold3 Pro এটা ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড ছিল তোমাদের পক্ষ থেকে রিভিউ করার জন্য। আর এই ডিভাইসটা আমি কারেন্টলি লাস্ট কিছুদিন ধরে ইউজ করছি আর এর আমার কিছু পার্টিকুলার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। আদেও কি ফোল্ডেবল ডিভাইস এতটা প্র্যাকটিক্যাল হতে পেরেছে যেটা আমরা ডেইলি ক্যারি করতে পারি আর ইউজ করতে পারি, নাকি এখনো ফোল্ডেবল ডিভাইসটা জাস্ট একটা লাক্সারি আইটেমেরই মতন? হালকাটাকে আমরা ইউজুয়ালি আনবক্সিং করি, বাট আজকেরটা একটু স্পেশাল কারণ আজকে আমরা আনবক্সিং না এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি যে এই পার্টিকুলার ফোল্ডিং ডিভাইসটা ইউজ করার আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে এই কদিনে। হালকাটেক এক্সপিরিয়েন্সের ফার্স্ট এপিসোডে ওয়েলকাম সবাইকে। এবার দেখো, একটা যে ফোল্ডিং ডিভাইস আছে না, এর বেসিক্যালি চারটে প্রবলেম আছে যেই কারণে হয়তো তোমার পকেটে কারেন্টলি কোনো ফোল্ডেবল ডিভাইস নেই। ফার্স্ট আর খুব অবভিয়াস প্রবলেম হলো প্রাইস। এই পার্টিকুলার ডিভাইসটার দাম হলো 1,50,000 এর কাছে। এবার জাস্ট এই ফোনটা বলে না, প্রত্যেকটা ফোল্ডেবল ডিভাইসেরই প্রাইস কিন্তু মার্কেটে এখন বহুত হাই। সেকেন্ড প্রবলেম হলো এর ডিউরেবিলিটি কতটা হবে। ফোল্ডিং ডিভাইস ইউজুয়ালি একটু ডেলিকেট টাইপের ডিভাইস হয়, মানে ভাই একটা এত বড় ডিসপ্লে ফোল্ড হচ্ছে তো একটু তো ডেলিকেট ব্যাপার থাকবে, তোমাকে সাবধানে হ্যান্ডেল তো করতে হবে। প্রিভিয়াস যে ফোল্ডিং ডিভাইসেস গুলো ছিল তাতে কিন্তু টুইটারে আমরা নানা ইস্যুস দেখতে পেয়েছি এই ডিউরেবিলিটি নিয়ে। ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে একটা ইভেন্টে একজন অ্যাকচুয়াল পার্সনের সাথে দেখা করেছিলাম যে রেগুলারলি ফোল্ডিং ডিভাইসটা ইউজ করছিল, সেটা স্যামসাং এর ছিল। আর আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই ফোনটা ইউজ করার তার এক্সপিরিয়েন্স কেমন। তো সে আমাকে দুটো জিনিস বললো, যে যখনই আমি এই ফোনটা বার করি তখনই লোকজন আমাকে জিজ্ঞেস করে ফোনটার ব্যাপারে, ঠিক যেমন আমি জিজ্ঞেস করছিলাম। আর সেকেন্ড হলো যতটা তুমি কনফিডেন্টলি আর কমফোর্টেবলি একটা নর্মাল ব্রিক ফোন ইউজ করবে, বাইকের পেছনে বসে যাচ্ছ, টুক করে তোমার ফোনটা বার করে দেখে নিলে সেই সাহসটা হয়তো থাকবে না, কারণ এটা কম্পারেটিভলি অতটাও স্ট্রং না। 3 নম্বর প্রবলেম যেটা হলো সেটা হলো হিঞ্জ। এই যে পার্টিকুলার মিডলের যে হিঞ্জটা দেখতে পাচ্ছ, এই হিঞ্জ রিলেটেড নানা ইস্যু হয়েছে প্রিভিয়াস কিছু কোম্পানির ফোল্ডিং ফোনে। যেমন কি লাস্ট কিছু মাস অব্দিও যেই ফোল্ডিং ফোনগুলো বেরোচ্ছিল তাদের এই মিডলে একটা গ্যাপ থাকতো। এই গ্যাপটা বেসিক্যালি হিঞ্জের জন্য, আর এই গ্যাপটার জন্যই কিছু ডাস্ট পার্টিকেল হোক বা একদম ছোট কোনো হার্ড অবজেক্ট যদি ভেতরে ঢুকে যায়, ব্যাস গেল ডিসপ্লে। আর ফোর্থ ইস্যু যেটা একটা ফোল্ডিং ডিভাইসের সাথে থাকে সেটা হলো এই মিডলের ক্রিজ। যে কোনো ফোল্ডিং ডিভাইস এখন অব্দি কারেন্টলি মার্কেটে যেগুলো বেরিয়েছে প্রত্যেকটাতেই এই মিডলে একটা ক্রিজ আছে যেটা একটু ভিজিবল। এবার কোন ব্র্যান্ড কতটা সেই ক্রিজটাকে হাইড করতে পারছে সেটাই হলো খেলা এখন অব্দি ছিল। কিন্তু আমরা যদি ভিভোর Fold3 Proর কথা বলি, প্রথম জিনিস যেটা এই ডিভাইসে তুমি লক্ষ্য করবে সেটা হলো এর যে মিডলে কোনো ভিজিবল গ্যাপ তুমি দেখতে পাবে না। এটা কিছু বছর আগে অব্দিও যে ফোল্ডিং ফোল্ডগুলো বেরোচ্ছিল সেগুলোতে কিন্তু একটা গ্যাপ থাকতো, বাট কারেন্টলি ভিভো হোক বা এর আপকামিং যে ফোল্ডিং ডিভাইসগুলো বেরোচ্ছে সেগুলোতে আশা করি এই গ্যাপের ইস্যুটা থাকবে না। এর যে প্রাইমারি স্ক্রিনটা আছে সেটা একটা প্রোটেক্টিভ কভার আছে। এবার এই প্রোটেকশন জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট, কারণ ফোল্ডেবল ডিভাইস তার উপরে এত টাকা প্রাইসের ইউজুয়ালি ডেলিকেট হয়, তো হাতটার থেকে পড়ে গেলে একটু তো প্রোটেকশন থাকা দরকার। এখানে আমরা আর্মার গ্লাসের প্রোটেকশন পাচ্ছি, বাট যদি আমি OnePlus এর কথা বলি, OnePlus ওপেনে আমরা পাচ্ছি সিরামিক শিল্ডের প্রোটেকশন, আর গ্যালাক্সি Z Fold 5 এ আমরা পাচ্ছি গরিলা গ্লাস ভিক্টাস 2। গরিলা গ্লাস ভিক্টাস 2 আমি টেস্ট করেছি রিসেন্ট একটা ফোন, পুরো স্ক্রিন নিচে রেখে পুরো রাস্তায় ফেলেছি, তাতেও কিন্তু কিছু হয়নি। সিরামিক শিল্ড আমি জানি না কতটা কার্যকর, বাট গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রতি আলাদাই আমার রেসপেক্ট বেড়ে গেছে সেই ভিডিওটার পর থেকে। তো এর যে আমাদের আর্মার গ্লাস প্রোটেকশন আছে সেটা কতটা ইম্প্যাক্টফুল হবে সেটা আমরা জানি না এখনো, আর আমি জানতেও পাচ্ছি না ভাই, এটা ড্রপ টেস্ট করতে বলো না। ওয়ার্নিং পরে নিয়ে যখন ফাইনালি আমি ফোনটাকে স্টার্ট দিলাম তো দেখলাম যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেটআপের একটা অপশন এসেছে। আর ফিঙ্গারপ্রিন্টটা খুবই ইন্টারেস্টিং। আমি ভেবেছিলাম মিডলে থাকবে, বাট না, অ্যাকচুয়ালি এই সাইডে আছে, রাইট সাইড বটমে আছে। তো তুমি যদি দু হাত দিয়ে এটাকে ধরো তাহলে এক হাত দিয়ে ইজিলি তুমি ডিসপ্লেটাকে আনলক করে নিতে পারবে। এছাড়া যদি তোমার ফোল্ড অবস্থায় থাকে তোমার স্মার্টফোন, তাহলেও কিন্তু তুমি সেকেন্ডারি স্ক্রিনে এখানে ফিঙ্গারপ্রিন্টের অপশন পাবে, যেটা দিয়ে কিন্তু তুমি ইজিলি খুলে দিতে পারবে। ফোনটা যখন আমি স্টার্ট করলাম না, ডিসপ্লের কথা তো বলছি, ডিসপ্লেটা কেমন লাগলো, বাট যখন আমি হাতে ধরছি, হাতে কিন্তু তুমি ফোল্ড অবস্থায় খুবই ইজিলি ধরে নিতে পারবে, কারণ যে ডিসপ্লেটা আছে একটু ন্যারো আছে একটা নর্মাল ফোনের থেকে। আমাদের নর্মাল আইফোনের স্ক্রিন দেখো আর এটা স্ক্রিন দেখো, একটু ন্যারো আছে একটা নর্মাল রেগুলার ফোনের থেকে, আর একটু কিন্তু ওয়েটও আছে। এবার এই ওয়েটটা কিন্তু আমি ফোল্ডিং ডিভাইসের ক্ষেত্রে বলছি না, ফোল্ডিং ডিভাইসের সাথে কম্পেয়ার করলে অনেকটাই লাইট ওয়েট আছে। বাট একটা নর্মাল ফোন তুমি যদি ফোল্ড অবস্থায় ভাবো একটা নর্মাল ফোনের মতন ইউজ করবে, সেই ক্ষেত্রে বলতে চাই হাতে নিলে বুঝতে পারবে যেটা একটু ভারী আছে বাকি ফোনদের থেকে। আর এর পেছনের ক্যামেরা মডিউলটা একটু বড় আছে, তো এক হাতে ধরলে হালকা একটু কিন্তু এই আঙুলটা জাস্ট নর্মালি তোমার ক্যামেরা মডিউলের দিকে একটু চলে যাবে, একটু টাচ কিন্তু হবে এই বামটায়। বাট সেছাড়া এক হাতে তুমি খুবই ইজিলি এই ফোন
ফোনটাকে ফোল্ড অবস্থায় ইউজ করতে পারবে। এবার এই ফোল্ড অবস্থায় থেকে যদি তুমি ফোনটাকে আনফোল্ড করো তাহলে দেখতে পাবে বাই ডিফল্ট একটা সুন্দর ওয়ালপেপার আছে। ভাই একটা জিনিস আমি বুঝি না যে ফোল্ডেবল ফোনে যে ওয়ালপেপার হয় সেটা প্রাইমারিলি ব্ল্যাক কালারের হয়, সেটা যেই ব্র্যান্ডেরই তুমি দেখো। সেটা হয়তো যে মিডলের যে ক্রিজটা আছে সেটা যতটা হাইট করা যায় সেটার জন্য, বাট আমি যদি একটা সাদা কিছু পেজ নিয়ে আসি আর স্ট্রেট ফরওয়ার্ড একদম সোজাসুজি দেখি না, তাহলে ভাই অ্যাকচুয়ালি ক্রিজ একদম ইনভিজিবল লাগবে। মানে তোমরাও দেখো সোজাসুজি যদি তুমি দেখো ক্রিজ কি বুঝতে পারছো মিডল থেকে আসছে, বেন্ড করার পরে তুমি হয়তো হালকা বুঝতে পারবে যে হ্যাঁ ভাই ক্রিজ আছে, এখানে কিছু তো একটা আছে। ইনফ্যাক্ট স্ক্রিন অফ অবস্থাতেও যদি তুমি দেখো তাহলে ক্রিজ বুঝতে পারবে না একদম স্ট্রেট ফরওয়ার্ড দেখলে, বাট হালকা একটু স্লাইড একটু ব্যাকালেই টিল্ট করলেই তুমি কিন্তু মিডলের ক্রিজটা দেখতে পেয়ে যাবে। আশা করি কামিং 1-2 বছরের মধ্যে এই মিডলে যে ক্রিজের ইস্যুটা আছে সেটা সলভ হয়ে যাবে। আমাদের ডিফারেন্ট ব্র্যান্ডস যারা আছে তারা আশা করি এই জিনিসটাকে সলভ করে দিতে পারবে। বাট এবার প্রশ্নটা হলো যে ভিভো এক্স ফোল্ড 3 প্রো যেটা আছে সেটা বাকি ফোল্ডেবল ডিভাইস যেমন OnePlus এর ওপেন বা তোমার স্যামসাং এর সব থেকে মোস্ট পপুলার আর মোস্ট বট ফোল্ডেবল ডিভাইসের সাথে যদি কম্পেয়ার করি, সেই অনুযায়ী এই ফোনটাকে অ্যাকচুয়ালি বেটার ওদেরকে বিট করতে পারছে নাকি এতে কিছু খামতি আছে। আজকের ভিডিওতে ডিফারেন্ট সেকশনস যেমন ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা সব কিছুতেই আমি তো বলবো এই ফোনের ভেতর কি কি দিয়েছে আর ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে, তার সাথে বাকি কম্পেয়ারও করবো যে বাকি ব্র্যান্ডের ফোল্ডেবল ফোনের সাথে কম্পেয়ার করলে কোথায় স্ট্যান্ড করছে। এতে আমরা পাচ্ছি দুটো ডিসপ্লে, একটা হলো কভার ডিসপ্লে আর একটা হলো আনফোল্ডেড ডিসপ্লে। এর যদি কভার ডিসপ্লেটার কথা বলি, এর সাইজ হলো 6.53 ইঞ্চের, আর এই কভার ডিসপ্লেটাতেও কিন্তু 120 হার্টজ পাবো। এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, তার সাথে প্রোটেকশনের দিক থেকে আর্মার গ্লাস প্রোটেকশনও আছে। এবার এই এলটিপিও যে ডিসপ্লে বললাম এটার ফুল ফর্ম হলো লো টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড, আর এই এলটিপিও সাহায্যেই ভ্যারিয়েবল রিফ্রেশ রেটটা পসিবল হয়। তোমার স্ক্রিনে যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে সে তার রিফ্রেশ রেটটা সেট করবে। যদি খুব ফাস্ট মুভিং অবজেক্ট বা কিছু রকম থাকে সেই সব জায়গায় পুরো 120 হার্টজ এর ফিল পাবে। স্টেবল একদম স্ট্যাগনেন্ট কোনো পিডিএফ খোলা আছে যেটা তুমি পড়ছো সেই ক্ষেত্রে আবার রিফ্রেশ রেটটা কমে যাবে। এবার এটাকে আনফোল্ড করার পরে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ 8.03 ইঞ্চের এলটিপিও অ্যামোলেড 120 হার্টজ এর ডিসপ্লে, বিগেস্ট ডিসপ্লে ফর আ ফোল্ড ফোন অ্যাটলিস্ট ইন ইন্ডিয়া কারেন্টলি। জেড ফোল্ড 5 এর সাইজ ছিল 7.6 ইঞ্চের, আর তার সাথে আমাদের OnePlus ওপেন এর সাইজ ছিল প্রায় 7.82 ইঞ্চের। তার সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হলো এর ব্রাইটনেস। ভাই রে ভাই, এটা হলো 4500 নিটস এর পিক ব্রাইটনেস, মানে তুমি দেখে ভাই চোখ ঝলসে যাবে। জেড ফোল্ড 5 এর ছিল 1750 নিটস আর আমাদের OnePlus এর ছিল 2800 নিটস এর পিক ব্রাইটনেস, বাট এটা তাদের সবাইকে হারিয়ে দিচ্ছে ইন টার্মস অফ ডিসপ্লে সাইজ আর ব্রাইটনেস। বাট এটা তো সবই ডিসপ্লে হলো, এর প্রসেসর, তার সাথে সাথে লাস্ট আমি এর ক্যামেরার কথা বলবো। ক্যামেরাতে একটা ইস্যু আছে, মানে আমার পার্সোনালি লাগলো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এবার যদি এর প্রসেসরের কথা বলি, এতে আমরা কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর পাচ্ছি। আবার এটা ইন্ডিয়ার ফার্স্ট ফোন কারেন্টলি এই মুহূর্তে উইথ দিস টাইপ অফ পাওয়ারফুল প্রসেসর। আর দেখতেই পাচ্ছ এখানে BGMI, ফ্রি ফায়ার দুটোই আছে, দুটোই চালু করবো, চালু করে দেখবো ভাই অ্যাকচুয়াল খেলে কেমন এক্সপিরিয়েন্স লাগে এই বড় স্ক্রিনে। আর ডিসপ্লে সাইজটা দেখো না, একটা স্কোয়ার টাইপের সাইজ আছে, দেখো মানে এক হাত দিয়ে, আমার হাত যেহেতু একটু বড় আছে ধরতে পারছি, নাহলে ভাই এক হাত দিয়ে ধরার কথা ভেবো না ভাই, বিশাল বড় ডিসপ্লে আছে। ফোল্ড অবস্থায় যতটা ন্যারো না, ফুললে ভাই ততটাই ভাই চওড়া হয়ে যায়। এবারে যে ন্যারো ডিসপ্লেটা আছে কোয়ালিটি তো ভালো, বাট ইউটিউব কন্টেন্ট দেখার সময় একটা প্রবলেম হবে। তুমি যদি ফোল্ড অবস্থায় এই কভার ডিসপ্লেতে কোনো ভিডিও চালাও, ওপরে তো ভিডিও চলবে, এবার যখন তুমি এটাকে ফুল স্ক্রিন করবে না, তাহলে দেখবে যে এখানে ব্ল্যাক এরকম বার আছে দুদিকে, আর এটাকে যদি তুমি ফুল স্ক্রিন করে দাও তাহলে অনেকটা কিন্তু জুম ইন হচ্ছে। বাট তা না হলে ডিসপ্লেতে যদি ইন টার্মস অফ কালার বা ইন টার্মস অফ যদি ব্রাইটনেস, কালার, স্যাচুরেশন, কোনো দিক থেকে কোনো চাপ নেই, খুবই টপ কোয়ালিটির ডিসপ্লে আছে। শুধু ডিসপ্লেটা টপ কোয়ালিটির না, স্মুথও আছে, কন্টেন্ট থেকে মজাও পাবে। জাস্ট এই জিনিসটা অনেকটা জুম ইন হয়ে যাবে। আর অবভিয়াসলি ইউটিউবে তুমি HDR এ দেখার অপশন পেয়ে যাবে, এখানে ফুল একদম HDR এ তুমি কন্টেন্ট এনজয় করতে পারবে, মানে মজা তো আসবে। আর তার থেকেও বড় মজা হলো এটাকে এখন খুলবে, কভার ডিসপ্লে থেকে ডাইরেক্ট এখানে চলে আসলো। এবার এটাকে যদি আমি ফুল স্ক্রিন করে দিই, মানে বিশাল বড় বড় ব্ল্যাক বার্স আছে, একদম ফুল স্ক্রিন করতে হলে অনেকটা জুম হচ্ছে। যেহেতু এই ডিভাইসটা একদম স্কোয়ার শেপের ডিভাইস, তো তার জন্য এই ব্ল্যাক বার্সের একটু ইস্যু আছে। যেমন আইপ্যাড রেক্ট্যাঙ্গুলার শেপের হয়, বাট এটা যেহেতু স্কোয়ার শেপের আছে, তো তার জন্য এই ব্ল্যাক বার্সের ইস্যু। ভাই মারাত্মক বড় ব্ল্যাক বার, এই দুটো ব্ল্যাক বারকে যদি কম্বাইন করে তাহলে আরেকটা হয়তো পুরো ভিডিও ফিট হয়ে যাবে। এবার গেম খেলে আমরা এর টেস্টিং লাস্টে করবো, বাট একটা ফোল্ডেবল ডিভাইসে যেটা খুবই ভালো দরকার সেটা হলো এর অপারেটিং সিস্টেম। এই সফটওয়্যারটা ভালো হতে হবে, তাহলে অ্যাকচুয়াল পুরো আমরা ইউজ নিতে পারবো এই এত বড় স্ক্রিনে। ফার্স্ট ওএস এর যে জিনিসটা আমার ভালো লেগেছিল সেটা হলো এর কিবোর্ড। কিবোর্ডে যদি তুমি দেখো এরকম ভাবে হাতে ধরে তুমি টাইপ করতে পারবে, মিডলে একটুখানি গ্যাপ দিয়ে দিয়েছে যাতে দুদিকের থাম দিয়ে আমরা ইজিলি টাইপ করতে পারি। আর টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে খুবই ভালোভাবে টাইপ করা যাচ্ছে, মজা এসে যাবে পুরো, মানে তোমার
তোমার এতে টাইপ করে তোমার মনে হবে এত বড় ডিসপ্লে ভাই কি করে কি টাইপ করবো না করবো। কিবোর্ডটা হেভি বানিয়েছে, মানতে হবে। এটা বেসিক্যালি অ্যান্ড্রয়েড 14 বেসড ফান টাচ ওএস 14। 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট বলছে ভিভো দিয়ে দেবে। এবার এই ওএস এর আরেকটা জিনিস যেটা আমার খুবই ভালো লেগেছে সেটা হলো নিচে যদি দেখো এটা টাস্ক বারের মতন একটা জায়গা আছে, এই যে এই জায়গাটা, এখানে ডিফারেন্ট অ্যাপস তুমি সুইচ করতে পারবে। যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা এটা হয়তো এই নিচের যে আমাদের ল্যাপটপের টাস্ক বার হয় সেরকম অনেকটা দিয়েছে। ফোল্ড অবস্থায় কিন্তু কোনো টাস্ক বারের সিন নেই, আনফোল্ড করলেই তুমি এখানে নিচে একটা টাস্ক বারও পেয়ে যাবে। এবার এত বড় ডিসপ্লে থাকার মেন যে উদ্দেশ্য সেটা হলো মাল্টিটাস্কিং। দেখো কিভাবে করে, এই যে সাইডে এরকম ভাবে যদি এইদিকে ড্র্যাগ করো তাহলে একটা তোমার সেকশন খুলে আসবে, এখান থেকে যে কোনো অ্যাপ তুমি খুলতে পারবে। যেমন এটা আমি খুললাম, তো এরকম ছোট ভাবে প্রথমে খুলবে, ঠিক আছে। এবার এটাকে ধরে আমি যদি সাইডে এরকম ভাবে করি না তাহলে দেখো পুরো দুটো ডিসপ্লেতে দুটো সাইমেলটেনিয়াসলি খুলে গেছে। তো এই পার্টিকুলার জিনিসটা ডিফারেন্ট অ্যাপস যেমন তোমার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর সাথে কাজ করবে, বাট কিছু কিছু থার্ড পার্টি অ্যাপস আছে যেগুলো এখন অব্দি এই সাপোর্টটা দেয় না। সেটা ইভেনচুয়ালি আশা করি টাইমের সাথে আমরা আরো স্মুথলি কাজ করতে পারবো এই ফোল্ডেবল ডিভাইসে। আচ্ছা একটা জিনিস দেখি, যেতে আমরা আর কিছু অ্যাড করতে পারবো। 3টে জিনিস কি অ্যাড করা যাবে? এখানে দুটো খোলা আছে অলরেডি, ক্যালকুলেটরটা অ্যাড করে দেখি। না, দুটো খুলবে, তার মধ্যে তুমি শাফল করতে পারো। নেক্সট আমরা কথা বলবো এর ক্যামেরাটা খুবই ইন্টারেস্টিং। একটা আমার পার্সোনাল ফিডব্যাক আছে একটু, যেটা উইয়ার্ড লাগলো আমার। ফার্স্ট অফ অল ক্যামেরাটা জাইসের সাথে কোলাবোরেশনে তৈরি। মেন যে ক্যামেরা আছে সেটা হলো 50 মেগাপিক্সেলের, তার সাথে সাংঘাতিক লেভেলে তুমি অপটিক্যাল স্টেবিলাইজেশন পাবে। তার সাথে একটা ওয়াইড অ্যাঙ্গেল 50 মেগাপিক্সেলের লেন্স আছে। আর থার্ড হলো এর 64 মেগাপিক্সেলের পেরিস্কোপিক লেন্স, যেটা মোটামুটি তুমি 3x অব্দি অপটিক্যালি জুম করতে পারবে। এবার যদি জাস্ট মেগাপিক্সেলের কথা বলি, যদি অতটা করে না একটা ছবির ওভারঅল কোয়ালিটিতে, বাট স্টিল যদি আমি কম্পেয়ার করি যে জেড ফোল্ড আছে আমাদের, সেটাতে ছিল 10 মেগাপিক্সেলের টেলিস্কোপিক লেন্স আর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, বাট আমাদের ভিভোর ক্ষেত্রে সেটা অনেকটা বেশি। বাট আবার ওয়ান প্লাসে তো আলাদাই ভাই 48 মেগাপিক্সেলের দুটো লেন্স দিয়েছে, তার সাথে একটা লেন্স 64 মেগাপিক্সেল, তো ওয়ান প্লাসের আবার সাংঘাতিক বেশি। বাট আবার মেগাপিক্সেল ওভারঅল যে ছবির কোয়ালিটিটা কেমন আছে সেটা কিন্তু অতটা ম্যাটার করে না। এবার ছবি যদি কথা বলি, সেলফিতে না একটা আমার একটুখানি ইস্যু লাগে, এটা হলো সেলফি যে লেন্সটা আছে সেটা কিন্তু এই সাইডে আছে। সেলফি যে ক্যামেরাটা মিডলে নেই, ঠিক আছে, সাইডে আছে। আমি প্রথমে লক্ষ্য করিনি এটা সাইডে আছে না কোন দিকে আছে, জাস্ট নর্মালি আমি ক্যামেরাটা ধরলাম এমন ভাবে যাতে এই মিডলের সেন্টারের জিনিসটা আমার মুখের একদম সামনে থাকে, কারণ আমরা বাকি ফোনগুলো ইউজ করে এতটা অভ্যস্ত হয়ে গেছি, ওটাই ফার্স্ট রিয়াকশন থাকবে তোমার। বাট যখন তুমি ছবিটাকে দেখবে তো ছবিটাতে মুখটা কিন্তু মিডলে থাকবে না, মুখটা এক সাইডে থাকবে। বেসিক্যালি এই লেন্সটা কিন্তু সাইডে আছে, তো আমাকে সাইডে এরকম ভাবে তাকিয়ে ছবিটা তুলতে হবে, তবে তোমার একদম সেন্টারে নর্মাল যে সেলফিগুলো হয় সেই টাইপের উঠবে। কিছু যদি একটু করা যেত, জানি আমি মিডলে হিঞ্জ আছে, কিছু একটা যদি ইন ডিসপ্লে করে কিছু একটা হয় যদি মিডলে রাখতো তাহলে একটু বেটার হতো আমার পার্সোনালি মনে হয়। এছাড়া সেলফির যদি কথা বলি, ছবিটা কিন্তু ভালো, বাট যেহেতু আমরা এত বড় স্ক্রিনে দেখছি তার জন্য হয়তো তোমার একটু হয়তো কোয়ালিটিটা অতটা বুঝতে পারবে না যদি নর্মাল ফোনের সাথে কম্পেয়ার করো, বাট ছবিটা ওভারঅল কিন্তু ভালো। ব্যাক ক্যামেরা দিয়ে যদি আমি ছবি তুলি, খুবই ভালো। পেছনের যে বোকেটা আছে সেটাও ভালো হয়েছে, লাইট তো ভালো লাগছে। এর সাথে যে রিয়েল নর্মাল যে গালের ফুটো ফাটাগুলো আছে না, যেগুলো ন্যাচারাল, সেই জিনিসগুলো কিন্তু রিটার্ন করেছে। দাড়িটাও বেশ চকচক করছে। বাট যদি ভিডিওর কথা বলি, 8K 30 FPS আর 4K করলে তুমি 60 FPS এ নিতে পারবে। এতে আমি আরো নানা রকমের ছবি তুলেছি, তো ছবির দিক থেকে বলবো যে মানে ফোল্ডিং ফোন হিসাবে ঠিক আছে, বাট একটা 1,50,000 রুপিস ডিভাইস হিসাবে আমার মনে হয় থেকে বেটার ছবি অন্যান্য ডিভাইস যেগুলোর দাম হয়তো 1 লাখের ওপরেই, বাট এতটাও না, সেই ডিভাইসে হয়তো বেটার ছবি তুমি পেয়ে যাবে। ভাই ব্যাটারির দিক থেকেও এতে আমরা 5700 mAh এর ব্যাটারি পাচ্ছি, যেটা আবার ইন্ডিয়াতে কারেন্টলি একটা ফোল্ডেবল ডিভাইসের জন্য ম্যাক্সিমাম, মানে এর থেকে উপরে এখন অব্দি কারেন্টলি বেরোয়নি। স্যামসাং জেড ফোল্ড 5 বলো বা OnePlus এর বলো, একটা হলো 4400 mAh, একটা হলো 4800 mAh, বাট এটা হলো 5700 mAh, মানে বিশাল সাংঘাতিক ব্যাটারি। যদিও এখন কারেন্টলি ব্যাটারি পার্সেন্টেজ একটু ক্যাজুয়াল আছে, মাত্র 1%, বাট স্টিল ব্যাটারিটা আছে, মোটামুটি ভালোই ব্যাটারি আছে। আর লাগবেও ভাই, এত বড় ডিসপ্লে, তা আবার একটা দুটো তিনটে, আবার 120 হার্টজ অ্যামোলেড, ভাই সাংঘাতিক লেভেলের ডিসপ্লে, তো ব্যাটারি তো বড় লাগবেই, তা নাহলে ভাই বেশিক্ষণ টিকবে না। তো মোটামুটি ইউজেবল, সারাদিন তুমি যদি ইউজ করো, যদি কনস্ট্যান্ট যদি বড় স্ক্রিন না ইউজ করো, নর্মাল যদি মিডিয়া কনজিউম করো, সারাদিন একটুখানি কাজ টাজ করো, চলে যাবে মোটামুটি, একটা পুরো গোটা দিন চলে যাবে। বাই দ্য ওয়ে এর সাথে যে চার্জার আছে সেটাও সাংঘাতিক, 100 ওয়াটের চার্জার। OnePlus বা স্যামসাং 100 ওয়াট সাপোর্ট করে না, বাট এতে আমরা 100 ওয়াটের চার্জার পাচ্ছি। মানে অন পেপারের কিছু স্পেক্স আছে যেটা অ্যাকচুয়ালি বাকি ফোল্ডেবল ডিভাইসের
থেকে বেটার কারেন্টলি। খুব শিগগিরই আবার স্যামসাং এর নতুন ফোল্ডেবল বেরোতে চলেছে নেক্সট মান্থেই, তখন কি হবে জানি না, বাট কারেন্টলি এখন তো এটা মোটামুটি ভালোই আছে। একটা ফোল্ডেবল ডিভাইসে যখনই তুমি বিজিএম এর মতন কোনো গেম খুলবে তোমার কাছে সামনে এই একটা অপশন দেখতে পাবে। এখানে বেসিক্যালি বলছে তোমার ব্ল্যাক বার্স দরকার নাকি একদম ফুল স্ক্রিনে তুমি খেলতে চাও। আমি তো ফুল স্ক্রিনেই খেলবো। গাইস গেম যেমন কি দেখতে পাচ্ছ খুবই বড় লাগছে ভাই, লবিটাই এত বড় লাগছে, আর এখানে আমাদের ম্যাচও শুরু হয়ে গেছে। কন্ট্রোলস দেখবো ভাই কোথায় পড়ছে আমাদের, এটা তো পুরো মনে হয় 5 ফিঙ্গার দিয়ে খেলতে হবে এত বড় স্ক্রিনে। ঠিক আছে, মানে কন্ট্রোলস গুলো একটু নিজের মতন করে সাজিয়ে নিতে হবে, এছাড়া তো ঠিকই আছে। যেখানে আমাদের গুলির সব বাটন আছে। এ ভাই ভালোই লাগছে বেশ, এই সাবাস, কিন্তু এফপিএস একটু কম লাগছে। তো গ্রাফিক সেটিংসে এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমে এক্সট্রিম করে দেবো। ভাই এক্সট্রিম প্লাসও আছে এতে, তো আমাদের এক্সট্রিম প্লাস করেছি আর এখানে স্মুথ রেখেছি গ্রাফিক্স। এবার আশা করি স্মুথ চলবে। ও ভাই পুরো মাখন চলছে। একটা কিল করে দিয়েছি, যদিও আমাকে তারপরে মেরে দিল, বাট ভাই হেভি লাগছে কিন্তু এই স্ক্রিনে খেলে। আই গেস এই জন্যই কিছু প্লেয়াররা আইপ্যাড বগেরায় বিজিএমআই খেলতে পছন্দ করে। খুবই সুন্দর লাগছে। প্রথমে একটু চপি লাগছিল, তারপরে এক্সট্রিম প্লাস করে দিয়েছি তো হেভি লাগছে এখন। গেমের স্কিল যদিও সেই পুরোনো ফোনের মতন, বাট গ্রাফিক্স ভাই সেরা আছে আমাদের ফোল্ডেবল ফোনে। দেখি ফোল্ড করে দেবো খেলতে খেলতে। অলরেডি তো গেম চলছে, এটাকে এবার ফোল্ড করে দেবো। ফোল্ড করে দিলে আবার তোমার এখানে গেম রিজুম হয়ে যাবে নর্মাল ফোনের যে লেআউট আছে সেই লেআউটে। এই বাস এতেও তো বেশ ভালোই খেলা যাচ্ছে। এটা হেভি সিন, যখন এনিমি সামনে চলে আসবে ফোল্ড করে দেবো, ফোল্ড করে দিয়ে ছোট ফোনে খেলবো। তারপরে যদি অনেক দূরে এনিমি আছে দেখতে পাচ্ছি না ঠিকভাবে, আনফোল্ড করবো, তারপরে বড় স্ক্রিনে মারবো। হেভি ভাই হেভি। গেম খেলে তো মজা পাবে, তুমি গেম খেলে মজা পাবে বলে দিলাম আমি। আর বন্ধুরা আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে বলেছিলাম যে আমাদের আইফোন 15 প্রো ম্যাক্সের ড্রপ টেস্ট হবে, সেটাও হবে। একটু টাইম লাগবে আমার ওটা শুট করতে, একটু টাইম দাও আমাকে, 1 মাসের মতো। খুব শিগগিরই বেরোতে চলেছে, সাবস্ক্রাইব করে রাখো যদি দেখতে চাও। আজকে ভিডিও তোরাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।